ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। খেয়াল করি আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, এখানে বলা হয়েছে যে 911 নম্বর প্রশ্নে 56,000 বর্গমাইল গ্রন্থের লেখককে। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখককে। অপশনে কি কি রয়েছে? সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আজাদ নাকি শামসুর রহমান। খেয়াল করি 56,000 বর্গমাইল যদি বলা হয়, 56,000 বর্গমাইল হচ্ছে একটা কিসের নাম? উপন্যাসের নাম। এই উপন্যাসটা মূলত কার লেখা? হুমায়ুন আজাদের লেখা উপন্যাস। এইটা রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। কি উপন্যাস? রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক। এটা রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটা হুমায়ুন আজাদের লেখা একটা উপন্যাস। তার প্রথম উপন্যাস হুমায়ুন আজাদের যদি প্রথম উপন্যাসের কথা বলা হয়, সেটা হচ্ছে 56,000 বর্গমাইল, যেটা কিনা 1994 সালে প্রকাশিত হয়। 1994 সালে প্রকাশিত হয়। তো এই 56,000 বর্গমাইলের এই উপন্যাসের যদি চরিত্রের কথা বলা হয়, কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্রের কথা যদি বলা হয়, তাহলে সেই চরিত্রের নাম হচ্ছে কি? রাশেদ। রাশেদ হচ্ছে এই উপন্যাসের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র। আর এই রাশেদকেই কিন্তু এই উপন্যাসটি কিন্তু উৎসর্গ করা হয় এই চরিত্রের যে এই উপন্যাসের যে চরিত্র রাশেদ রয়েছে, এই রাশেদকেই কিন্তু এই উপন্যাসটি উৎসর্গ করা হয়। উৎসর্গ করা হয় কাকে? রাশেদকে। এই উপন্যাসটি রাশেদকেই কিন্তু উৎসর্গ করা হয়। আর হুমায়ুন আজাদের আরো একটি গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয়, সেই উপন্যাসটির নাম কি? পাক সার জমিন সাত বাত। এটা কিন্তু হুমায়ুন আজাদের আরো একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। তাহলে আমরা এখানে কয়েকটা তথ্য জানলাম। প্রথম তথ্যের কথা যদি বলা হয়, 56,000 বর্গমাইল গ্রন্থের লেখককে লিখেছেন হচ্ছে হুমায়ুন আজাদ। এই গ্রন্থটি 1994 সালে প্রকাশিত হয়। এবং চরিত্রের কথা যদি বলা হয়, প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি? রাশেদ। এবং এই উপন্যাসটি কিন্তু এই রাশেদকে কিন্তু উৎসর্গ করা হয়। আর আরো যদি গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয়, যে পাকসার জমিন সাত বাত, এটা হচ্ছে হুমায়ুন আজাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস। আমরা নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? এখানে কিন্তু মূর্ধন্য বর্ণের কথা বলা হয়েছে। এখানে মূর্ধন্য বর্ণ কোনটি? অ্যান্সার হচ্ছে কি? রে। কিন্তু যদি বলা হয় উচ্চারণ স্থান অনুযায়ী নিচে যদি তালব্য বর্ণের কথা বলা হয়, বা তালব্য ধ্বনি কোনটি? তালব্য ধ্বনি কিন্তু দীর্ঘই কিন্তু হচ্ছে তালব্য ধ্বনি। আর রস্যটা হচ্ছে কি? রস্যটা হচ্ছে ওষ্ঠধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী রস্য হচ্ছে ওষ্ঠধ্বনি, আর দীর্ঘই হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা তথ্য পেলাম। উচ্চারণ স্থান অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আর দীর্ঘই হচ্ছে কি? তালব্য ধ্বনি, এবং রস্য হচ্ছে ওষ্ঠধ্বনি। পরবর্তী প্রশ্নে একটু খেয়াল করবো আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? এখানে কাব্যগ্রন্থ নয় কোনটি বলা হয়েছে। তো এখানে একটু অপশন খেয়াল করি। কাব্যগ্রন্থ নয়, প্রথম অপশনে বলা হয়েছে কি সোনার তরী। এটা কিন্তু একটা কবিতা এবং একই সাথে কিন্তু কাব্যগ্রন্থ। সেজুতি কাব্যগ্রন্থ, খনিকা কাব্যগ্রন্থ। তাহলে অ্যান্সার হচ্ছে কি? ফাল্গুনী। ফাল্গুনটা হচ্ছে কি? ফাল্গুনীটা হচ্ছে রূপক ও সাংকেতিক নাটক। রূপক ও সাংকেতিক নাটক, এটা হচ্ছে একটা নাটকের নাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটকের নাম। তো এই ফাল্গুনী নাটকের যদি কয়েকটা উল্লেখযোগ্য চরিত্রের কথা যদি বলা হয়, খেয়াল করি। চন্দ্রহাস, সর্দার, কবি শেখর, তবে বসন্তদূত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বসন্ত দূত। বসন্ত দূত কিন্তু, হ্যাঁ, বসন্ত দূত, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রের। কোন কোন নাটকের চরিত্র? এটা হচ্ছে ফাল্গুনী নাটকের চরিত্র। চন্দ্রহাস, সর্দার, কবি শেখর,
এবং বসন্তদূত, এগুলো হচ্ছে ফাল্গুনী নাটকের চরিত্রের নাম। নেক্সট প্রশ্ন আমরা একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পর্তুগিজ আনারস থেকে আনারস এটি কোন ধরনের পরিবর্তন? খেয়াল করে, প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার 2014। তো এই প্রশ্নটা কিন্তু এক এক বইয়ে কিন্তু এক এক রকম অ্যান্সার দেওয়া রয়েছে। তো আজকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। খেয়াল করি, এখানে বলা হয়েছে পর্তুগিজ আনারস থেকে আনারস এটা কোন ধরনের পরিবর্তন। আমরা কিন্তু জানি যে দুইটা যদি সমবর্ণের একটি পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটার নাম হচ্ছে কি বিষমী ভবন। সেটার নাম হচ্ছে বিষমী ভবন। তো এখানে আনারস দুইটা সমবর্ণ আছে, দন্তন্য আছে, এখানে একটা পরিবর্তন হয়েছে, তার মানে দুইটা সমবর্ণের একটির যদি পরিবর্তন করা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বিষমী ভবন। কি বলবো? বিষমী ভবন। বিষমী ভবন হচ্ছে। আর বিষমী ভবনের আরেকটা নামের কথা যদি বলা হয়, এটারই বিকল্প নাম বা অন্য নাম, সেটা হচ্ছে কি? সাদৃশ্যগত। সাদৃশ্যগত পরিবর্তন, বিষমী ভবন বা সাদৃশ্যগত পরিবর্তন। তো খেয়াল করি, এখানে প্রশ্নে বলা হয়েছে যে পর্তুগিজ আনারস থেকে আনারস এটি কোন ধরনের পরিবর্তন। তাহলে অপশন হচ্ছে কি সাদৃশ্যগত, বৈসাদৃশ্যগত, অর্থগত এবং ধ্বনিতাত্ত্বিক। তার মানে আমরা এই আনসার পেলাম কি? বিষমী ভবন। দুইটা সমবর্ণের একটি পরিবর্তন বিষমী ভবন, আরেক নাম হচ্ছে সাদৃশ্যগত। এখন কথা হচ্ছে অনেক বইয়ে কিন্তু এই অ্যান্সারটা ঘ নাম্বার দেওয়া রয়েছে, ধ্বনিতাত্ত্বিক। অনেক বইয়ে কিন্তু ধ্বনিতাত্ত্বিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। তো এইটা আসলে দুইটা অ্যান্সারই কারেক্ট হয়, বাট বেশি কারেক্ট যেটা সেটা হচ্ছে কি হবে? সাদৃশ্যগত। যদি সাদৃশ্যগত অপশন না থাকে সেক্ষেত্রে কি হবে? ধ্বনিতাত্ত্বিক। আমি একটু উদাহরণের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি, বিষয়টা ক্লিয়ার করি। ধরুন আপনি আমেরিকাতে থাকেন। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায় বা আপনার বাড়ি কোথায়, তাহলে আপনি কি বলবেন? প্রথমে বলবেন হচ্ছে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো বাংলাদেশের মধ্যে তো অনেকগুলো জেলা রয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগাং, বিভিন্ন ধরনের জেলা রয়েছে। তারপরে যদি স্পেসিফিকভাবে বলা হয় যে বাংলাদেশের কোন জায়গায়, ধরুন আপনি বললেন ঢাকাতে। তারপরে যদি বলা হয় যে ঢাকার কোন জায়গায়, সেক্ষেত্রে আমরা কি হলো? সাপোজ ধরেন বললেন ধানমন্ডি বা মোহাম্মদপুরে বাসা। তো এখন এই তিনটা অপশনে যদি বলা হয় যে ঢাকা, মোহাম্মদপুর এবং বাংলাদেশ, এই তিনটা অপশনই থাকলো, এখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোন জায়গায়, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? যদি বলেন বাংলাদেশ, সেটাও অ্যান্সার সঠিক। যদি বলেন ঢাকা, সেটাও অ্যান্সার সঠিক। যদি বলেন যে মোহাম্মদপুর, সেটাও অ্যান্সার সঠিক। কিন্তু সঠিক একদম স্পেসিফিক উত্তরটা আসলে কোনটা? স্পেসিফিক উত্তরটা কিন্তু মোহাম্মদপুরে। আপনি নিশ্চয়ই মোহাম্মদপুরটাই অ্যান্সার করবেন। ঠিক একই রকমভাবে যে ধ্বনিতাত্ত্বিক যে অপশনটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের মতো। এখন এই ধ্বনিতাত্ত্বিকের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, অপিনিহিতি, অভিশ্রুতি, প্রগত, পরাগত, সমীভবন, বিভবন, এরকম কিন্তু অনেকগুলো ধ্বনিতাত্ত্বিকের মধ্যে এই উদাহরণগুলো পড়ে। তো আপনি নিশ্চয়ই যেরকম বলছে বাংলাদেশে আপনার বাসা, এটা যেমন সঠিক অ্যান্সার, এই ধ্বনিতাত্ত্বিকও কিন্তু একই রকমভাবেই সঠিক অ্যান্সার। কিন্তু আরো স্পেসিফিকভাবে যদি বলা হয় এই ধ্বনিতাত্ত্বিকের যে বিভিন্ন প্রকার রয়েছে, সেই প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে কি? বিষমী ভবন। তো যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে পর্তুগিজ আনারস থেকে আনারস এটি কোন ধরনের পরিবর্তন, একদম স্পেসিফিকভাবে বলা হচ্ছে যেরকম আপনার বাসা মোহাম্মদপুরে, একদম স্পেসিফিক, এবং একই সাথে কিন্তু ঢাকা এবং বাংলাদেশের মধ্যেই পড়ে মোহাম্মদপুরটা, সেরকম স্পেসিফিকভাবে যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা বিষমী ভবন সঠিক অ্যান্সার। তো বিষমী ভবনের অন্য নাম হচ্ছে কি? সাদৃশ্যগত পরিবর্তন। তো এই জিনিসটা কিন্তু বিভিন্ন বই ধ্বনিতাত্ত্বিক অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে সাদৃশ্যগত। আর যদি এই অপশনটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ধ্বনিতাত্ত্বিক অ্যান্সারটাও আমরা দিতে পারি। ওকে, তো আমরা নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে সনেট কবিতার প্রবর্তক কে? খেয়াল করি, মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল লাল, রজনীকান্ত সেন নাকি অতুল প্রসাদ সেন? এটার অ্যান্সার কিন্তু আমরা জানি সবাই, এটার অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু যদি বলা হয় যে সনেটের আদি কবি কে, সনেটের আদি কবি যদি বলা হয়, যদি বলা হয় সনেটের আদি কবি কে, আদি কবি হচ্ছে কি? ইতালির পেত্তার্ক। ইতালির পেট্টাক হচ্ছে কি? সনেটের হচ্ছে আদি কবি। আর যদি বলা হয় যে বাংলা ভাষার প্রথম সনেট কাব্য কোনটি, বাংলা ভাষার প্রথম সনেট কাব্যের কথা যদি বলা হয়, যদি বলা হয় যে বাংলা ভাষার প্রথম সনেট কাব্য, বাংলা ভাষার প্রথম সনেট, বাংলা ভাষার প্রথম সনেট কাব্য কোনটি? চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী হচ্ছে বাংলা ভাষার প্রথম সনেট। এটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত।
তাহলে আমরা কি পেলাম অ্যান্সার, যে সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আর সনেটের আদি কবি যদি বলা হয় সেক্ষেত্রে ইতালি পেট্রার্ক, এবং বাংলা ভাষার প্রথম সনেট কাব্য যদি বলা হয় সেটা হচ্ছে কি চতুর্দশপদী কবিতা বলে, এটা লিখেছেন হচ্ছে কে, মাইকেল মধুসূদন দত্ত, এটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন একটু আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কত ভাগে বিভক্ত। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কত ভাবে বিভক্ত, এইটার অ্যান্সার কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। কারণ আমরা যদি বলি যে বাংলা ব্যঞ্জন ধ্বনির, যদি বলি যে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে স্পর্শ বর্ণ কতগুলো, আমরা নিশ্চয় জানি যে ক থেকে মু পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে, ক থেকে মু পর্যন্ত যে 25টা বর্ণ রয়েছে সেই বর্ণগুলোকে আমরা কি বলবো, স্পর্শ বর্ণ। এবং এই স্পর্শ বর্ণগুলো, এই 25টা যে স্পর্শ বর্ণ রয়েছে সেই বর্ণগুলো কিন্তু কি আবার 5 ভাগে ভাগ করা যায়। তো এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে সেটা আমরা একটু যদি বলি, জিহ্বামূলীয়, এক নম্বর হচ্ছে জিহ্বামূলীয়, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে জিহ্বামূলীয় বা কণ্ঠমূলীয় বর্ণ, দুই নম্বর হচ্ছে তালব্য বর্ণ, তিন নম্বর হচ্ছে দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ, দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ, চার নম্বর হচ্ছে কি দন্তবর্ণ, আর 5 নম্বর হচ্ছে ওষ্ঠবর্ণ। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি, জিহ্বামূলীয় বা কণ্ঠমূলীয় অর্থাৎ কণ্ঠ থেকে নিঃসৃত যে বর্ণগুলো অর্থাৎ ক খ গ ঘ ঙ, আর তালব্য বর্ণের কথা যদি বলা হয় চ ছ বর্গীয় ঝ ইয়, তারপর কি রয়েছে দন্তমূলীয় হচ্ছে ত থ দ ধ দন্তন্য, তার পরবর্তীতে কি রয়েছে ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, এগুলো হচ্ছে কি ত থ দ ধ দন্তন্য। আর ওষ্ঠবর্ণের কথা যদি বলা হয় প ফ ব ভ মু, এই 5টা হচ্ছে কি ওষ্ঠবর্ণ। তো এখন পরবর্তী প্রশ্ন আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা জানলাম যে 5 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে কিন্তু জিহ্বামূলীয়, তালব্য বর্ণ, দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ, আর একটা হচ্ছে কি দন্তবর্ণ। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি পাওয়ার ইচ্ছাকে এক কথায় কি বলে, পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সংখ্যা পাওয়ার ইচ্ছা এক কথায় কি বলে। অপশনে রয়েছে কি কি, অপশনে রয়েছে খেয়াল করি, এখানে জিজ্ঞাসা রয়েছে, ইপসা রয়েছে, তারপর কি বুভুক্ষা রয়েছে এবং লিপসা রয়েছে। তো এখন এখানে কি রয়েছে, জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে কি, এখানে পাওয়ার ইচ্ছাকে আমরা এক কথায় বলবো হচ্ছে ইপসা, আর জিজ্ঞাসা হচ্ছে কি জয় করার ইচ্ছা, জয় করার ইচ্ছাকে আমরা কি বলবো, জয় করার ইচ্ছাকে আমরা বলবো হচ্ছে জিজ্ঞাসা, আর বুভুক্ষা হচ্ছে, আর লিপসা হচ্ছে লোভ করার ইচ্ছা। বুভুক্ষা হচ্ছে ভোজন করার ইচ্ছা বা ভোজ করার ইচ্ছা বা ভোজন করার ইচ্ছা। জয় করার ইচ্ছাকে আমরা কি বলবো জিজ্ঞাসা, ভোজন করার ইচ্ছাকে আমরা কি বলবো বুভুক্ষা, এবং লোভ করার ইচ্ছাকে বলবো হচ্ছে লিপসা। নেক্সট প্রশ্ন, কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন। কবিতা পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, আবুল হোসেন নাকি আব্দুল কাদির। খেয়াল করি এখানে কবিতা পত্রিকা কিন্তু 1935 সালে, কত সালে 1935 সালে যৌথভাবে বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র দুইজন যৌথভাবে কি করেন, এই কবিতাটা হচ্ছে, সরি এই কবিতা পত্রিকাটা হচ্ছে কি করেন সম্পাদনা করেছেন, এই কবিতা পত্রিকা হচ্ছে সম্পাদনা করেছেন। কিন্তু পরবর্তীতে বুদ্ধদেব বসু হচ্ছে এককভাবে এটা সম্পাদনা করেন, পরবর্তীতে বুদ্ধদেব বসু ওটা এককভাবে সম্পাদনা করেছেন। তবে যদি বুদ্ধদেব বসু যদি অপশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। আর এটা প্রকাশিত হয় কোথা থেকে, এই পত্রিকাটি প্রকাশিত হয় হচ্ছে কলকাতা থেকে, কলকাতা থেকে প্রকাশিত হয় হচ্ছে কবিতা পত্রিকাটি 1935 সালে বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্রের
দুইজনের যৌথভাবে প্রকাশিত হলেও পরবর্তীতে বুদ্ধদেব বসু মূলত এটা সম্পাদনা করেছেন। খেয়াল করি নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যে রাজায় রাজায় কোন ধরনের কর্তৃকারক? রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যে রাজায় রাজায় কোন ধরনের কর্তৃকারক? প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা, সাধনকর্তা নাকি উক্তকর্তা? আমরা নিশ্চয় জানি যে কোনো বাক্যে যদি দুইটি কর্তা থাকে এবং দুইটা কর্তা যদি একই সাথে একই রকম কাজ করে, বাক্যে দুইটা কর্তা আলাদা কর্তা থাকবে এবং সেই কর্তাগুলো একই সাথে একই রকম কাজ করবে, এটাকে কি বলে? একই রকম ক্রিয়া সম্পাদন করবে, সেটাকে বলা হচ্ছে কি ব্যতিহার কর্তা। যেরকম যদি বলা হয় যে রাজায় রাজায় যুদ্ধ হয়, অর্থাৎ দুইজন রাজা অর্থাৎ দুইজন কর্তা একই রকম কাজ করছে, যুদ্ধ করছে, সেটাকে বলা হয় কি ব্যতিহার কর্তা। বা যদি বলা হয় যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে এবং মহিষ দুইটা হচ্ছে কি আলাদা কর্তা, একই সাথে তারা জল খাচ্ছে অর্থাৎ ক্রিয়া সম্পাদন করতেছে, এক্ষেত্রে কি এটা কি হবে? ব্যতিহার কর্তা। পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, কার চরণ এটা? সুফিয়া কামাল, সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম নাকি জীবনানন্দ দাশ? এটার অ্যান্সার আসলে কোনটা? তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, এইটা কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন। কাজী নজরুল ইসলামের কবিতার নাম হচ্ছে কি জীবন বন্দনা। কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতার লাইন হচ্ছে তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে। তো এই জীবন বন্দনা এই কবিতাটা কিন্তু সন্ধ্যা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সন্ধ্যা, জীবন বন্দনা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সন্ধ্যা কাব্যের হচ্ছে অন্তর্গত। এবং এই জীবন বন্দনা কবিতা কিন্তু কোন কোন ছন্দে লেখা হয়? মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়। মাত্রাবৃত্ত ছন্দে জীবন বন্দনা কবিতাটি লেখা হয়। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 5 নম্বরে, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, সংস্কৃত নাকি ইংরেজি? সংস্কৃত নাকি ইংরেজি? এটা কিন্তু ফার্সি ভাষার উপসর্গ। এখানে কারটা হচ্ছে কি ফার্সি শব্দ, আমরা জানি ফার্সি উপসর্গ, কারটা হচ্ছে ফার্সি উপসর্গ। তো ফার্সি উপসর্গ কয়টি? যদি বলা হয় যে ফার্সি উপসর্গ 10টি। ফার্সি উপসর্গ কয়টি? ফার্সি উপসর্গ কিন্তু 10টি। খেয়াল করি এখানে বলা হয়েছে তো আমরা যদি এভাবে একটু মনে রাখার চেষ্টা করি, খেয়াল করি এখানে বলা হয়েছে কি দরকার, ফি, কম, নিম না বা নিমো না। তো আমরা এভাবে যদি মনে রাখি দরকার মানে কি কোনো কিছু একটা জিনিস প্রয়োজন, তো সেই হিসেবে যদি আমরা বলি যে কোনো কিছু জিনিস আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে দরকার, তারপর কি ফি কম নিব না বা হচ্ছে কি কম ফি নিব না। যে কোনো কিছু আমরা যদি কি বলি পরীক্ষায় ফি দেই না বা দোকানে যে কিন্তু অনেক সময় ফি দেই, তো আমরা এভাবে মনে রাখতে পারি যে দরকার, তারপর হচ্ছে কি ফি কম নিমো না বা ফি কম নিব না, এরকম একটা মিনিং প্রকাশ পাচ্ছে। তারপর কি ব, বে, বত, বর, এখানে টোটালি হচ্ছে 10টি, 1 2 3 4 5, এই 10টি হচ্ছে উপসর্গ, হচ্ছে কি উপসর্গ? ফার্সি উপসর্গ। এগুলো হচ্ছে ফার্সি, তার মানে কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে? ফার্সি ভাষার উপসর্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব, বিদায় দে মা ঘুরে আসি গ্রন্থের লেখককে? রাবেয়া খাতুন, জহির রায়হান, জাহানারা ইমাম নাকি কি অপশনে রয়েছে এম আর আক্তার মুকুল? তো এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে যদি বলা হয় যে বিদায় দে মা ঘুরে আসে গ্রন্থের লেখক, এখানে কিন্তু গ্রন্থের কথা বলছে। যদি এখানে দুইটা বিষয় রয়েছে, এখানে একটা গ্রন্থ রয়েছে এবং এই নামে কিন্তু একটা গানও রয়েছে। তো গানের কথা যদি বলা হয় তো এই গানটি কে লিখেছেন? যদি বলে গানটি লিখেছেন হচ্ছে কে? পীতাম্বর দাস। পীতাম্বর দাস, এটা হচ্ছে একটা গান। বিদায় দে মা ঘুরে আসি, এটা হচ্ছে একজন পীতাম্বর দাসের হচ্ছে একটা গান। আর যদি এটাকে যদি আমরা গ্রন্থের কথা চিন্তা করি তাহলে এটা কার গ্রন্থ? বিদায় দে মা ঘুরে আসি গ্রন্থের লেখক হচ্ছে
জাহানারা ইমাম। তো এইটা মূলত শিশু কিশোর এটা কিন্তু শিশু কিশোর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অর্থাৎ এই গল্পটা কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বা শিশু কিশোর ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। তো এটি মূলত, আমরা যদি বলি যে এটি মূলত হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ডে লেখা হয়, বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযুদ্ধে কিন্তু জাহানারা ইমামের একজন সন্তান, তার আমরা নাম কি জানি, জাহানারা ইমামের সন্তানের নাম হচ্ছে শহীদ রুমি। তো তার এই শহীদ রুমির জীবনের উপর ভিত্তি করে, এটা কিন্তু একটা জীবন, শহীদ রুমির জীবনের উপর ভিত্তি করে এটা একটা কিশোর উপন্যাস, যে উপন্যাসটা আসলে তার সন্তানকে কেন্দ্র করে বা এই মুক্তিযুদ্ধর যে আত্মত্যাগ, তার সন্তান যে আত্মত্যাগ করেছে সেটার উপর কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটি লেখা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কোনটি শুদ্ধ বানান। আমরা জানি যে শুদ্ধ বানান কোনটি, খ নম্বর অমাবস্যা। শুদ্ধ বানান কোনটি, অমাবস্যা। নিচের কোনটি শুদ্ধ বানান, নিচের কোনটি শুদ্ধ বানান, এক্ষেত্রে কি হবে, অমাবস্যা। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কাঁচা পয়সা বাগধারার অর্থ কি। কাঁচা পয়সা বাগধারার অর্থ হচ্ছে নগদ উপার্জন। কাঁচা পয়সা বাগধারার অর্থ সবাই আমরা জানি যে নগদ উপার্জন। নেক্সট প্রশ্ন খেয়াল করি। সনেটের প্রথম ৮ উক্তি কি বা পঙ্ক্তিতে কি বলা হয়, সপ্তক, অষ্টক, শতক নাকি পঞ্চম। সনেটের প্রথম যে ৮টা লাইন রয়েছে সেটাকে আমরা কি বলবো সেটা একটু আমরা দেখব। তো যদি বলা হয় বাংলার সনেট হচ্ছে মোট কত চরণ বিশিষ্ট, আমরা জানি বাংলার সনেট হচ্ছে মোট ১৪ চরণ বিশিষ্ট, মোট ১৪ চরণ। তো প্রথম ৮ লাইন বা ৮ উক্তিকে কি বলে, অষ্টক। আর পরবর্তীতে ৬ লাইনকে বলে হচ্ছে কি, শতক। তাহলে আমরা এখানে কি পেয়েছি যে সনেটের, এটা কিন্তু দুইটা অংশ, বাংলা সনেটের মোট ১৪ চরণ বিশিষ্ট। আর এই মোট সনেট কিন্তু দুইটি, বাংলা সনেটের দুইটি অংশ রয়েছে। একটা অংশ কি, একটা অংশকে বলা হচ্ছে অষ্টক, আর একটা বলা হচ্ছে কি, শতক। তো এই প্রথম যে ৮ লাইন সেটাকে আমরা কি বলবো, অষ্টক। আর পরবর্তী যে ৬ লাইন সেটাকে আমরা বলবো হচ্ছে শতক। তো প্রথমে যে ৮ লাইন সেটা মূলত কি প্রকাশ পায়, এখানে মূলত মূলভাব এবং সমস্যার বর্ণনা করা হয়। আর শতকে কি করা হয়, শতক হচ্ছে ভাবের পরিণতি বা এই মূল ভাবের যে পরিণতি বা এর সমাধান দেওয়া হয়, অর্থাৎ মূল ভাব এবং বর্ণনা করা হয় সমস্যা, সেটা হচ্ছে ষষ্ঠক, সেটা হচ্ছে অষ্টকে প্রথম ধাপে। এবং সেকেন্ড ধাপ অর্থাৎ শতকে যেটা করা হয় সেটা হচ্ছে কি, ভাবের পরিণতি বা ভাবের সমাধান করা, ভাবের পরিণতি বা সমাধান করা হয়। তার মানে এটা অ্যান্সার কি পেলাম, প্রথম ৮ ভাগের নাম হচ্ছে অষ্টক। আর পরবর্তী ৬ ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলবে, শতক। নেক্সট প্রশ্ন খেয়াল করি। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতাকে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১৮তে প্রশ্ন আসছে। অনিল অনিল বাগচির একদিন, এটা আসলে কার লেখা, হুমায়ুন আহমেদ, সেলিনা হোসেন, হুমায়ুন আজাদ নাকি সৈয়দ শামসুল হক। অনিল বাগচির একদিন এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। তো এই উপন্যাসটাকে কেন্দ্র করে কিন্তু একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়, যে চলচ্চিত্রটা নির্মাণ করেছেন কত সালে, ২০১৫ সালে, কিন্তু ২০১৫ সালে এই একই নামে অনিল বাগচির একদিন নামেই একটা চলচ্চিত্র নির্মাণ করা হয় এবং এই চলচ্চিত্র নির্মাণ করেন হচ্ছে কে, মোহাম্মদ মোরশেদুল ইসলাম। মোরশেদুল ইসলাম। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা করেন হচ্ছে হুমায়ুন আহমেদ এবং এইটা ২০১৫ সালে চলচ্চিত্র আকারে কি করে, চলচ্চিত্র আকারে রূপদান করেন হচ্ছে মোহাম্মদ মোরশেদুল ইসলাম। আর অনিল বাগচির একদিন, এটা কিন্তু একটা মুক্তিযুদ্ধ উপন্যাস। হুমায়ুন আহমেদের হচ্ছে একটা মুক্তিযুদ্ধ উপন্যাসের নাম হচ্ছে কি, অনিল বাগচির একদিন। তো এই হুমায়ুন আহমেদের আরও কিন্তু কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই উপন্যাসগুলোর কথা যদি বলা হয়, আমরা একটু খেয়াল করি। যদি বলা হয় যে আগুনের পরশমণি, সূর্যের দিন, তারপর কি রয়েছে গুরুত্বপূর্ণ উপন্যাস, শ্যামল ছায়া, তারপর কি
জ্যোৎস্না এবং জননীর গল্প, এই চারটা ছাড়াও কিন্তু আরও একটা যেটা রয়েছে অনিল বাগচির একদিন, আগুনের পরশমণি, সূর্যের দিন, শ্যামল ছাই এবং জ্যোৎস্না ও জননীর গল্প, এই পাঁচটি হচ্ছে কিন্তু হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটাও কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? এখানে কি কি অপশন রয়েছে? রাজা মণিমোহন রায়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি অক্ষয় কুমার দত্ত? তো অনিল, তো এখন সাধু ভাষা বিষয়টি আসলে কি? তো সাধু ভাষা হচ্ছে কি 19 শতকে বাংলা ভাষার যে 19 শতকে বাংলা ভাষার যে লিখিত রূপ যেটা রয়েছে, 19 শতকে বাংলা ভাষার যে লিখিত রূপ যেটা কি হয় তৈরি হয়, বা 19 শতকে বাংলা ভাষার যে লিখিত রূপ গড়ে ওঠে সেটার নামে হচ্ছে কি সাধু ভাষা। তো এই সাধু ভাষাটা, এই সাধু ভাষাটাকেই কিন্তু এখানে অপশনে রয়েছে কি সাধু ভাষা পরিভাষার প্রথম ব্যবহার করেন হচ্ছে কি, এটার অ্যান্সার যদি বলা হয় তাহলে অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তো এইটা সংস্কৃত ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু, সংস্কৃতি ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম ধারণা করেন কে, বা প্রথম এটা কে নামদান করেন, প্রথম দান করেন হচ্ছে, ধারণা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। তার মানে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে সাধু ভাষা পরিভাষায় প্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে নবীন মাধব, নবীন মাধব কোন ধরনের চরিত্র? এখানে চরিত্রের কথা বলছে, কোন গ্রন্থের চরিত্র? নবীন মাধব কোন গ্রন্থের চরিত্র? ডাকঘর, জমিদার দর্পণ, শাহজাহান নাকি নীল দর্পণ? নবীন মাধব কোন গ্রন্থের চরিত্র? এটার অ্যান্সার যদি বলা হয় এটা হচ্ছে নীল দর্পণ। এটা কিন্তু একটা নাটকের নাম। নীল দর্পণ নাটকের চরিত্র হচ্ছে কি নবীন মাধব। তো এই নীল দর্পণ নাটকটি কে লিখেছেন যদি বলা হয় দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র 1860 সালে কিন্তু এই নাটকটি তিনি রচনা করেছেন বা লিখেছেন। নীল দর্পণ নাটকটি কিন্তু 1860 সালে দীনবন্ধু মিত্র রচনা করেছেন বা লেখেন। তো এই দীনবন্ধু মিত্রের যে ইংরেজি যে অনুবাদ রয়েছে সেটা করেন কিন্তু কে আবার? দীনবন্ধু মিত্রের নাটকের নাম বা নীল দর্পণ যে নাটক রয়েছে, এই নীল দর্পণ নাটকটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন কি করেন? অনুবাদ করেন, ইংরেজি অনুবাদ। এই নাটকেরই ইংরেজি অনুবাদ করেন হচ্ছে কে? মাইকেল মধুসূদন দত্ত। তো এটার প্রধান চরিত্র যদি বলা হয়, নীল দর্পণ নাটকের প্রধান চরিত্র যদি কথা যদি বলা হয়, চরিত্রের নাম হচ্ছে কি গোলকচন্দ্র বসু। প্রধান চরিত্র হচ্ছে কি গোলকচন্দ্র বসু। তো এই গোলকচন্দ্র বসু এটা হচ্ছে কি প্রধান চরিত্র। গোলকচন্দ্র বসু কিন্তু প্রধান চরিত্র। তো গোলকচন্দ্র বসুর প্রধান চরিত্র, তার কিন্তু দুইটা সন্তান ছিল। একটা হচ্ছে কি, একজন সন্তানের নাম হচ্ছে নবীন মাধব, নবীন মাধব, আর একজন হচ্ছে বিন্দু মাধব, বিন্দু মাধব। তো তার কিন্তু এই দুইজন সন্তান ছিল। গোলকচন্দ্র বসুর কিন্তু প্রধান চরিত্র এবং তার দুইটা সন্তান ছিল, একজনের নাম হচ্ছে নবীন মাধব আর একজন নাম হচ্ছে বিন্দু মাধব। তো নবীন মাধব হচ্ছে বড় ছেলে এবং বিন্দু মাধব হচ্ছে ছোট ছেলে। তো এই নবীন মাধবকে কেন্দ্র করে কিন্তু এই নাটকের যাবতীয় কাহিনী এবং ঘটনাকে কিন্তু আলোচনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। তো নবীন মাধব যিনি বড় ছেলে ছিলেন তাকে কেন্দ্র করে কবিতাটি, কাহিনী এবং যাবতীয় ঘটনাবলী কিন্তু পরিচালিত হয় বা বর্ণনা করা হয়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? অমুক কোন সর্বনাম? অমুক কোন সর্বনাম? অমুক, অন্য, অপর, পর, এগুলো কিন্তু অমুক যদি বলা হয় অমুক, অন্য, অপর, পর, এগুলো কিন্তু অন্যবাচক সর্বনাম। এগুলো অমুক, অপর, পর, এগুলো হচ্ছে অন্যবাচক সর্বনাম। আর ব্যক্তিবাচক সর্বনামের কথা যদি বলে আমি, আমরা, তুমি, তোমরা, ব্যক্তিবাচক সর্বনাম কি রয়েছে? আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হচ্ছে কি সর্বনাম? এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আর যদি আত্মবাচক সর্বনামের কথা বলে তাহলে কি হবে? স্বয়ং, নিজ,
খোদ, আপনি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। তাহলে আমরা প্রশ্ন পেয়েছি অমুক কোন সর্বনাম? এটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। অমুক হচ্ছে অমুক, অন্য, অপর, পর, এগুলো হচ্ছে অন্যবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে কোনটি মোহাম্মদ আকরাম খা রচিত? আকরম, এখানে কিন্তু আকরাম না, আকরম খা রচিত মানুষের নবী, বিশ্বনবী মরুদুলাল। তো এখানে যদি বলি যে বিশ্বনবী এবং মরুদুলাল, এটা কিন্তু লিখেছেন হচ্ছে গোলাম মোস্তফা। এই দুইটা গ্রন্থ লিখেছেন হচ্ছে গোলাম মোস্তফা। এই দুইটা গ্রন্থের লেখক গোলাম মোস্তফা। এটা কিন্তু মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার যে জীবনী, সেই জীবনকে কেন্দ্র করে কিন্তু তিনি এই দুইটি গ্রন্থ রচনা করেছেন। লিখেছেন হচ্ছে কে? গোলাম মোস্তফা। আর মোহাম্মদ আকরম খাঁর রচিত গ্রন্থের নাম হচ্ছে কি? সমস্যা ও সমাধান। তার আরো কয়েকটা গ্রন্থের কথা যদি বলা হয়, আম্পারার আম্পারার বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ। মুক্তি ও ইসলাম। আর এটা হচ্ছে কি? মুসলিম বাংলার সামাজিক ইতিহাস। মুসলিম বাংলার সামাজিক ইতিহাস। এগুলো কিন্তু কার লেখা? এগুলো কিন্তু মোহাম্মদ আকরম খাঁর রচিত গ্রন্থ। মোহাম্মদ আকরম খাঁর রচিত গ্রন্থ। আর এটা কিন্তু লিখেছেন, কিন্তু আমি বললাম, গোলাম মোস্তফা। বিশ্বনবী এবং মরুদুলাল গ্রন্থ লিখেছেন গোলাম মোস্তফা, এবং সমস্যা ও সমাধান এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে কে? এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ আকরম খাঁ। আর মুসলিম বাংলার সামাজিক ইতিহাস, মুক্তি ও ইসলাম এবং আমপারার বঙ্গানুবাদ, এই কয়েকটি গ্রন্থ লিখেছেন হচ্ছে মোহাম্মদ আকরম খাঁ, মোহাম্মদ আকরম খাঁ। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে হাই এ আমার কি হলো, বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে কোনটা? হাই এ আমার কি হলো, আমরা খেয়াল করি এখানে কিন্তু একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে। এর একটা বিস্ময়সূচক চিহ্ন এবং এখানে শেষে একটা দাড়ি বসবে। তার মানে আমরা অপশনে কি রয়েছে? এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন এবং শেষে একটা দাড়ি বসবে। দুইটা অ্যান্সার আমরা পেয়েছি, এখানে বিস্ময়সূচক চিহ্ন এবং শেষে হচ্ছে দাড়ি বসবে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। 26তম বিসিএস এর কোশ্চেন ছিল এটা। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করবো আমরা। চোর শব্দের সাথে সরিয়া প্রত্যয় যুক্ত হলে কি হয়? এখানে চোর শব্দের সাথে কিন্তু সরিয়া প্রত্যয় যুক্ত হয়ে কি হবে? যে সরিয়া প্রত্যয় যুক্ত হলে কি হয়? এখানে কিন্তু অবজ্ঞা হয়। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় কৃষ্ট যোগ সরিয়া, তাহলে কবে কৃষ্টা, এটাও কিন্তু অবজ্ঞা অর্থে বোঝানো হয়েছে। তার মানে চোর শব্দের সাথে সরেয়া যুক্ত হলে কি হয়? অবজ্ঞা হয়। নেক্সট প্রশ্ন আমরা খেয়াল করব যে কোন গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলীর লেখা? বিলাতের পত্র, পথে প্রবাসে, অবিশ্বাস্য নাকি ইউরোপা? খেয়াল করি কোন গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলীর লেখা? সৈয়দ মুস্তফা আলীর লেখার কোনটি রয়েছে এখানে? অবিশ্বাস্য। অবিশ্বাস্য। এবং তার আরো অন্যান্য উপন্যাসের কথা যদি বলা হয়, অন্যান্য উপন্যাসের কথা যদি বলি, সৈয়দ মুস্তফা আলীর অন্যান্য উপন্যাসের মধ্যে কি রয়েছে? স্বপ্নম। কি কি রয়েছে উপন্যাস? অবিশ্বাস্য, অবিশ্বাস্য, স্বপ্নম এবং শহরিয়ার। এই দুইটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর লেখা। আর বিলাতের পত্র, এটা লিখেছেন কে? গিরিশচন্দ্র বসু। গিরিশচন্দ্র বসু লিখেছেন হচ্ছে বিলাতের পত্র। গিরিশচন্দ্র বসু। লিখে দেই আপনাদের জন্য সুবিধা হবে, গিরিশচন্দ্র বসু।
আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর অর্থ এবং এই অপশনগুলো আসলে বাদ বাকি অপশন কেন হলো না এই জিনিসগুলো জানার একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু অন্যান্য অপশন টেস্ট করলেও কিন্তু দেখবেন যে পরীক্ষায় কোনো না কোনোভাবে কিন্তু চলে আসছে কমন। সুতরাং আমরা সঠিক উত্তর তো জানবোই, একই সাথে বাদ বাকি অপশনগুলো কেন হলো না এবং এই বাদ বাকি যে লেখকগুলো রয়েছে সেগুলো লেখকের যে সাহিত্যগুলো কর্ম রয়েছে সেই সাহিত্যকর্মের লেখককে, পাশাপাশি কিন্তু আমাদের এইটাও জানা খুবই জরুরি। তো সুতরাং আমরা কি জানলাম, বিলাতের পত্র হচ্ছে কি গিরিশচন্দ্র বসুর লেখা গ্রন্থ, আর পথে প্রবাসে কে লিখেছেন, অন্নদাশঙ্কর রায়। এটা হচ্ছে ভ্রমণ কাহিনী, অন্নদাশঙ্কর রায়। পথে প্রবাসে লিখেছেন কি, অন্নদাশঙ্কর। আর অবিশ্বাস্য আমরা জানলাম সৈয়দ মোস্তফা আলী, আর ইউরোপা যিনি লিখেছেন সেটা হচ্ছে কি দেবেশ রায়, দেবেশ রায়। এই ইউরোপা যে গ্রন্থটা রয়েছে, ইউরোপা নামে যে গ্রন্থটা সেটা লিখেছেন হচ্ছে দেবেশ রায়। ইউরোপা লিখেছেন দেবেশ রায়। এটা কিন্তু উপন্যাসের নাম, ইউরোপা হচ্ছে উপন্যাস, আর বিলাতের পত্র যেটা এটা কিন্তু ভ্রমণ কাহিনী, এবং পথে প্রবাসে এই দুইটাই কিন্তু ভ্রমণ কাহিনী, আর ইউরোপা হচ্ছে উপন্যাসের নাম। লিখেছেন কে, দেবেশ রায়। পরবর্তী প্রশ্ন আমরা একটু খেয়াল করি। শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফে কোন কারক? আমরা জানি যে গোফে এখানে আছে কি, গোফে, গোফে কোন কারক? তো কারকের ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চয় জানি যে যদি যন্ত্র সহায়ক বা উপায় বোঝায় বা যন্ত্র সহায়ক বা উপায় থাকে, কি কি রয়েছে, যন্ত্র সহায়ক বা উপায় বা চেনার উপায় বা যন্ত্র সহায়ক বা উপায় থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, করণ কারক। তাহলে এখানে বলছে যে শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফ মানে কিন্তু আমরা নিশ্চয় জানি, তো গোফে চেনা যায়, তো এই গোফটা হচ্ছে কি একটা মাধ্যম বা উপায়, এই উপায়ে চেনা যায়, তাহলে এটা কি হচ্ছে, করণ কারক। এখন করণ কারকে আমরা জানি এখানে গোফে মানে কি একটা এ রয়েছে, এ অন্তুস্থ অ এবং তে। তো এই জায়গাতে তিনটা যে উপসর্গ বিভক্তি রয়েছে, আমরা জানি যে সপ্তম বিভক্তির ক্ষেত্রে কি হয়, এ অন্তুস্থ অ এবং তে, আর ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, র এর। প্রথমা বিভক্তির ক্ষেত্রে আমরা জানি শূন্য, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো কিন্তু আমরা জানি। তো সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, করণে সপ্তমী। পরবর্তী প্রশ্ন একটু আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে জসীমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ছিল, জসীমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ছিল? জসীমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ছিল? যারা পারেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি একটু কমেন্ট দেখবো। এখানে অপশনে কি রয়েছে, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী নাকি মাদারীপুর? আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন। তার মধ্যে রয়েছে হাবিবা বিনতে সরকার, বলেছেন করণে সপ্তমী, যে এইটা হচ্ছে সমাসের মধ্যে করণে সপ্তমী, যেটা আমরা আগে পড়ে আসছি। আর এখন জসীমউদ্দিন আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ছিল, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি যে তার বাড়ি ছিল, চরিত্রটি ছিল হচ্ছে ফরিদপুরে। তো এখন এই যে আসমানি চরিত্র, এই আসমানি চরিত্রটা আসলে কোত্থেকে আসলো? তো তার আগে আমরা একটু জানবো যে আসমানি নামে যে একটা কবিতা রয়েছে, আসমানি কবিতাটা কিন্তু কত সালে প্রকাশিত হয়? 1949 সালে প্রকাশিত হয়। এই আসমানি কবিতাটি 1949 সালে প্রকাশিত হয়। কোন কাব্যগ্রন্থে? এক পয়সার বাঁশি। আসমানি কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়? এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থে। এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থে। তার মানে জসীমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ছিল আমরা জানলাম, ফরিদপুরে। এই কবিতাটি আসমানি কবিতা বা আসমানি কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1949 সালে এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। তো এই আসমানি চরিত্রটি আসলে কোথা থেকে আসলো, এটা একটু যদি আমরা বলি, তো আমরা জানি যে পল্লীকবি জসীমউদ্দিন কিন্তু আহ, ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন, এবং পল্লীকবি জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিনের যিনি ভাই রয়েছেন তার নাম হচ্ছে কি নুরউদ্দিন। তো এই পল্লীকবি জসীমউদ্দিনের ভাই যিনি রয়েছেন নুরউদ্দিন কিন্তু সরকারি রাজেন্দ্র কলেজের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তো এই নুরউদ্দিনের শ্বশুরবাড়ি ছিল হচ্ছে কোথায়? ফরিদপুরের রসুলপুর গ্রামে।
তো একদিন ভাগ্যক্রমে বা কালক্রমে কি হয়, পল্লী কবি জসিমউদ্দিন সেই ফরিদপুরের রসুলপুর গ্রামে কি করেন, বেড়াতে যান, এবং সেই বেড়াতে গিয়ে এই আসমানি নামে যে চরিত্র রয়েছে বা আসমানি নামে একজন মহিলা রয়েছে, তার নাম হচ্ছে আসমানি বেগম। তো এই মহিলার সাথে তার সখ্য হয় বা দেখা হয়, এবং পরবর্তীতে সেই মহিলার নাম অনুসারে কিন্তু আসমানি নামে একটা কবিতা লেখেন। তো এই যে যে আসমানি বেগম নামে যে মহিলাটা ছিল, উনি কিন্তু 2012 সালে, যে এটা কিন্তু একদম সত্য ঘটনা অবলম্বনে এই কবিতাটি লেখা হয়, এবং সেটা কিন্তু অরিজিনালি বাস্তব একটা চরিত্র রয়েছে। তো সেই আসমানি বেগম নামে যে মহিলাটি ছিল ফরিদপুরের রসুলপুর গ্রামে, তো সেই মহিলাটি কিন্তু 2012 সালে মারা যান। 2012 সালে কিন্তু এই আসমানি বেগম নামে যে মহিলাটা, উনি কিন্তু 2012 সালে মারা যান। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ভোরে সূর্য উদয় হয়, উদাহরণটি কোন বর্তমান কালের? সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, নিত্যবিত্ত, নাকি পুরা ঘটিত? ভোরে সূর্য উদয় হয়, যদি বলা হয় যে ভোরে সূর্য উদয় হয়, যদি বর্তমানকালের স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝায়, যদি বর্তমানকালের স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝায়, সেক্ষেত্রে কি হবে? এটা এটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমানকালের উদাহরণ হবে। যদি ঘটমান বর্তমানকাল বা যদি বর্তমানকালের স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝালে তাকে নিত্যবিত্ত বর্তমানকাল বলে। খেয়াল করে এখানে বলছে স্বাভাবিকতা, ভোরে সূর্য ওঠে, আমরা সবাই জানি এটা কিন্তু স্বাভাবিকতা বোঝাচ্ছে এখানে। আর অভ্যস্ততার কথা যদি বলা হয় স্বাভাবিকতা, আর অভ্যস্ততার কথা যদি বলা হয় যে আমি রোজ সকালে আমি রোজ সকালে কোরআন তেলাওয়াত করি, বা যদি বলা হয় যে আমি রোজ সকালে নদীর ধারে হাঁটতে বের হই, এগুলো কিন্তু অভ্যস্ততা। তো এইটাও কিন্তু অভ্যস্ততা। তাহলে এটা কিসের উদাহরণ হচ্ছে? যদি স্বাভাবিকতা বা অভ্যস্ততা বোঝায়, সেক্ষেত্রে কি হবে? নিত্যবিত্ত বর্তমানকাল। তার মানে এটা উদাহরণ হচ্ছে কি, ভোরে সূর্য উদয় হয়, নিত্যবিত্ত বর্তমানকালের উদাহরণ। ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে কোনটি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। ঐশ্বর্য ও ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, ছোট গল্প সম্পর্কে এ বক্তব্যটি কার? এটা কিন্তু একটা কবিতার লাইন। এখানে বলছে যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। এই কবিতাটার লাইন যিনি লিখেছেন তিনি হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছেন হচ্ছে এই লাইন লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কোন কবিতার, যদি বলে কোন কবিতার লাইন, এই কবিতার নাম হচ্ছে বর্ষা যাপন। বর্ষা যাপন কবিতা থেকে এই লাইনটি নেওয়া রয়েছে। এই কবিতাটা হচ্ছে বর্ষা যাপন কবিতাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই বর্ষা যাপন কবিতাটি কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সোনার তরী কাব্যের কবিতা, সোনার তরী কাব্যের কবিতা, বা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হচ্ছে বর্ষা যাপন কবিতা। মূলত ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কবিতায় মূলত ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বর্ষা যাপন কবিতায় কিন্তু বলেছেন ছোট 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 প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। এই কবিতাটা কিন্তু বা এই লাইনটা কিন্তু মূলত বর্ষা যাপন কবিতার একটা লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। লীলাবতী লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্য সঠিক? নাটক দীনবন্ধু মিত্র, কাব্যগ্রন্থ গিরিশচন্দ্র ঘোষ, উপন্যাস কালীপ্রসন্ন সিংহ, নাকি রূপকথার সম্ভার? আমরা এটা সবাই জানি, এটা হচ্ছে লীলাবতী হচ্ছে কার নাটক? দীনবন্ধু মিত্রের নাটক। লীলাবতী হচ্ছে দীনবন্ধু মিত্রের নাটক। নবীন তপস্বিনী। আরেকটা হচ্ছে কি নীল দর্পণ।
আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে নীল দর্পণ নাটকটা হচ্ছে কার, দীনবন্ধু মিত্রের গুরুত্বপূর্ণ একটা নাটকের নাম। তাহলে আমরা নাটকের নাম জানলাম হচ্ছে কি লীলাবতী, ছাড়াও আরো যদি কয়েকটা নাটকের নাম যদি বলা হয় যে নবীন তপস্বিনী, নবীন তপস্বিনী, নবীন তপস্বিনী, নবীন তপস্বিনী বানানটা একটু খেয়াল করি, তপস্বিনী, নবীন তপস্বিনী এবং নীল দর্পণ আর হচ্ছে লীলাবতী, এগুলো হচ্ছে কিসের নাটক, এগুলো হচ্ছে দীনবন্ধু মিত্রের নাটক, নাটকের নাম। সমাস শব্দের অর্থ কি? সংযোজন বিশ্লেষণ, খুব সহজ একটা এবং খুব সহজ এবং কমন একটা কোশ্চেন। সমাস শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি যে সমাস শব্দের অর্থ হচ্ছে কি সংক্ষেপণ বা একাধিক পদের এক পদীকরণ বা সংক্ষেপণ, বা যদি আমরা বলি যে সমাস শব্দের অর্থ হচ্ছে কি, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা একাধিক পদকে এক পদীকরণ করা, বা যদি বইয়ের ভাষায় যদি বলা হয়, বইয়ের ভাষায় যদি বলা হয় যে পরস্পর অন্বয়যুক্ত, পরস্পর যে পরস্পর সম্বন্ধযুক্ত বা অন্বয়যুক্ত যে পদগুলো রয়েছে, সেই পদগুলোকে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা। অর্থাৎ একাধিক পদ মিলে যদি এক পদে পরিণত করা হয়, পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে যদি এক পদে পরিণত করা হয়, বা পদগুলোকে যদি একাধিক পদগুলোকে যদি এক পদীকরণ করা হয়, সেটাই হচ্ছে মূলত সংক্ষেপণ। সেটা হচ্ছে মূলত সমাস। আর সমাস শব্দের অর্থ আমরা কি জানলাম? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ আমরা জানলাম হচ্ছে সংক্ষেপণ। প্রোসক্রাইব মানে কি? প্রোসক্রাইব শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি যে বেআইনি ঘোষণা করা। প্রোসক্রাইব শব্দের অর্থ হচ্ছে বেআইনি ঘোষণা করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 শতকের মহিলা কাব্যের রচয়িতাকে? সুরেন্দ্রনাথ মজুমদার, বিহারীলাল চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়? এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার কিন্তু 19 শতকের মহিলা, মহিলা নামে একটা কাব্য, যে কাব্যটি রয়েছে সেই কাব্যটি লিখেছেন হচ্ছে কে? সুরেন্দ্রনাথ মজুমদার। তো সুরেন্দ্রনাথ মজুমদারের, খেয়াল করি, সুরেন্দ্রনাথ মজুমদারের যদি অন্যান্য কাব্যের কথা যদি বলা হয়, ফুল্লরা ষড় ঋতু বর্ণন, ফুল্লরা ষড় ঋতু বর্ণন, এগুলো হচ্ছে কার কাব্য? এই কাব্যগুলো হচ্ছে সুরেন্দ্রনাথ মজুমদারের কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থের মধ্যে ষড় ঋতু বর্ণন যেটা রয়েছে, ষড় ঋতু বর্ণন, এটা হচ্ছে তার প্রথম প্রকাশিত কাব্য। প্রথম প্রকাশিত কাব্যের নাম হচ্ছে কি? ষড় ঋতু বর্ণন। ষড় ঋতু বর্ণন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কি? উপকথা শব্দটি কোন সমাস? উপকথা, উপকথা শব্দটি কোন সমাস? তো আমরা যদি উপকথাকে যদি ভাঙানো হয়, কথার সদৃশ মানে হচ্ছে উপকথা, কথার সদৃশ মানে হচ্ছে কি? উপকথাকে যদি ভাঙানো হয় তাহলে হচ্ছে কি কথার সদৃশ। তো এটা হচ্ছে কোন সমাস? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস নাকি দ্বন্দ্ব সমাস? যে সমাসে পূর্বপদে অব্যয় থাকবে, খেয়াল করে, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকবে এবং এই অব্যয়টাই কি হবে? প্রধান রূপে, অর্থাৎ পূর্বপদে অব্যয় থাকবে এবং এই অব্যয়ের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। তার মানে এটা কি? উপকথা। এই উপটা হচ্ছে কি? একটা অব্যয়। এখানে উপটা হচ্ছে কি? একটা অব্যয়। তার মানে এখানে বলছে উপটা হচ্ছে অব্যয় যদি হয়, তাহলে বলছে যে সমাসের পূর্বপদে অব্যয় থাকবে এবং এই অব্যয়টাই কি হবে? এই অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে হচ্ছে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। তার মানে উপকথা হচ্ছে কি সমাস? এটা অব্যয়ীভাব সমাস। ঠিক একই রকম ভাবে যদি বলি উপকথা, তারপর যদি বলে উপকণ্ঠ, উপবন, এগুলো সবগুলো কিন্তু কি? এগুলো সবগুলো হচ্ছে, বা যদি বলে উপকূল, এগুলো সবগুলোই হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অব্যয়ীভাব সমাসের উদাহরণ উপকণ্ঠ, উপবন, উপকূল, উপকথা সবগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আমাদের 945 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 945 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। তো এইটা কিন্তু কার লেখা? আলাওলের লেখা, শাহ মোহাম্মদ সগিরের লেখা, আব্দুল হাকিম নাকি হায়াত মাহমুদ? এটার অপশন হচ্ছে কি? গ নম্বর অপশন আব্দুল হাকিম। ইনি কে ছিলেন? মধ্যযুগের কবি।
আব্দুল হাকিম ছিলেন হচ্ছে মধ্যযুগের কবি। আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি। তো এই মধ্যযুগের কবি আব্দুল হাকিমের এই কবিতার লাইনটা মূলত বঙ্গবাণী কবিতা, বঙ্গবাণী কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গবাণী কবিতার লাইন, এটা মূলত বঙ্গবাণী কবিতার লাইন। আর এই বঙ্গবাণী আর এই বঙ্গবাণী যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা মূলত কোন কাব্যগ্রন্থের যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে আনসার? নূরনামা কাব্যগ্রন্থ। নূরনামা কাব্যের কবিতা, নূরনামা কাব্যের কবিতা কোনটি? বঙ্গবাণী। আর এই বঙ্গবাণীর যে যে সবে বঙ্গেতে জন্মিনে হিংসা বঙ্গবাণী, এটা এই কবিতা মূলত হচ্ছে বঙ্গবাণী থেকেই নেওয়া হয়েছে।